এই বেয়াদব মহিলা, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের দুই চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। তুষি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলছে, দে ইচ্ছে মতো চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষির অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে, কেউ কারোর থেকে কম নয়। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করে তাকালো সে। এরপর মনে মনে বলল, জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে, সবকিছু শোধ তুলব। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটেই হুড়মুড় করে নিচের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। তুষারের চোখ তো ছানা বড়া। শিক্ষা হয়েছে? কি মনে করেছিলি এবারে ছেড়ে দিবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দিব। তুষার মনে মনে বিড়বিড় করে বলল, রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের দিকে সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার দুই মেয়ে রাদিবা আর মারিহা সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে গেল। অনেক দিন পর মা বোনকে পেয়ে নূরজাহানের খুশি আর দেখে কে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার কোনো হিসেব নেই। তুষির সাথে আগে থেকেই রাদিবা আর মারিহার পরিচিত থাকায় বাসায় আসার পর থেকেই হইচই বাঁধিয়ে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সেই যে তার কোলে মাথা রেখেছে, অন্যদিকে তার কোনো খেয়ালই নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেলো। এরপর মারিহা তুষির রুমে আরাম করে বসে বলল, আজ সারা রাত আমরা আড্ডা দেবো, ওকে তুষি? কেউ ঘুমাতে পারবে না, আগেই বলে দিলাম। আমরা তো কালকের পর দিনই চলে যাব, তাই আজকে সারা রাত জেগে ইচ্ছে মতো আড্ডা হবে, ওকে গাইস? তুষিও বেশ খুশি হলো। রাদিবা আর সে জোরে গলা ফাটিয়ে বলল। তাদের কথার মাঝেই হুট করে তুষার রুমে প্রবেশ করলো। এরপর বলল, কিরে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আস্তে আস্তেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষুচুন্নি। তুষারের এহেন কথায় মারিহা লজ্জায় নুইয়ে গেল। চুপচাপ একপাশে বসে কাচুমাচু করতে শুরু করলো সে। রাদিবা মুচকি মুচকি হাসলেও তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল। তুষার গলার স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই, এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব, গুনে গুনে 10টা। মারিহা হা হয়ে গেল এদের ঝগড়া দেখে। ছোট দেখেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটি চুপচাপ পুষে রেখেছে। তাই তো যখন তুষারের সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না তখন ওর হাত মুচড়ে কানে ফিসফিসিয়ে বলল, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি, এটা কি ওদের জানিয়ে দেব? কথাটি শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি আমি, যাচ্ছি, চল আস্ত শয়তান। এরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে, এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়াই নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করবো তো বাপ। রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই। তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরে কথাটি বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সবগুলো কাপড় আয়রন করে দিল। যে নাকি নিজের কাপড়ও মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে তো করলো সবগুলো পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন করে শেষ হয়ে বড় করে দম নিল তুষি।
বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব। জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষি। এরপর কণ্ঠ অল্প খাদে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এ বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটি বলেই তুষার একটু বাইরে বেরিয়ে গেল কফি আনতে। তুষির এই মুহূর্তে আর কোনো কথা শুনতেই ইচ্ছে করছে না। এখান থেকে যেতে পারলে তবেই সে শান্তি পায়। তাই তুষি হন হন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করেই উপরের চেন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ হুড়মুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, 2 পাতা নানান কালারের টিপ আর একটি গাছরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে 2 হাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটি চিরকুটো দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলেই দেখতে পেল চিরচেনা সেই হাতের লেখা, মীর জাফরের মেয়ে। কখনো কারোর জন্য চুড়ি কেনা হয়নি, প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো তোর যখন চিকচিক করছিল, তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেট গিয়ে কোনো কিছু না ভেবেই টুক করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবু আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়ার বাজে চয়েস চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুটটা পেয়েই খুশিতে চোখ জোড়া চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট অভিমান নিমেষেই পানির মতো উধাও হয়ে গেল তার। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাধিবা তুষিকে ডেকে ওঠে, তুষি এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি? হঠাৎ কারোর কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে সরে পড়ে ভেঙে যায়। এখানে শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গেলে চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাচুমাচু করে মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হায় হায় করে বলে ওঠে, কিভাবে হলো এসব? তুষার দেখলে তো তোর রক্ষে নেই। এত চুড়ি তুষারের রুমে কোথা থেকে আসলো তুষি? রাদিবাও তখন তুষির পাশে সন্দেহীন চোখ নিক্ষেপ করে নূরজাহানের সাথে তালে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুরি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতে এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলতে যাবে, পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুড়ি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তা তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসের নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসে তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় থাপ্পড় মারল। কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদর করলো তাকে। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে। আচমকায় কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগে তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুড়িগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। এই একটু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখবে এই মন মানুষটার। নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষির কথায় মিটমিটিয়ে হেসে মনে মনে বলল, যাতে ঠিক না হলো তাহলে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায়
হাঁটতে অনেক বেগ পেতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুইয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করছে তুষি। রাতের খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নিও, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিবা মারিহাও ছিল। পানের কৌটোটা কোলে নিয়ে হামিদা বেগম বললেন, পায়ের ব্যথা এখন কেমন আছে তুষি? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি। জি নানু, একটু ভালো। পরীক্ষা শুরু কবে থেকে? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতা, খুব খুশি হইতাম নানা ভাই। অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই। পান বানিয়ে সবটুকু মুখে পুড়ে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বললেন, আমিই তো তোমার নানু। কেন, তুমি কি আমারে নিজের নানু ভাবো না? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল। এবার নানুর কথায় তুষি আগেই বলে, নানু, বুড়ো বয়সে তুমি এমন সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ফেন্টি কি কস? কিছুই বুঝি না। সবাই ফিক করে হেসে ওঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত হয়ে যায়। মারিহা এক কোনায় চুপচাপ বসে তুষির সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। ওই ঘটনার সময় রাদিবা তখনই হনহন করে রুমে এসে বলেছিল, আপুরে, ওইদিকে তো অবস্থা করুন, তুষির পা কেটে গেল। কিভাবে জানিস? তাও আবার তুষার ভাইয়ার কিসের নাকি ভবিষ্যৎ বউয়ের জন্য কিনে রাখা সেই চুড়িতে। এবার বুঝছিস তুষার ভাইয়ার রিলেশন আছে। আমার তো মনে হচ্ছে ঢাকার স্মার্ট কারোর সাথে চুটিয়ে প্রেম চলছে। কথাটা শোনার পর থেকেই মারিহার বুকের ভিতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয় তবে তুষার তো অন্য কারোর হয়ে যাবে। না, এটা কোনো কালে সহ্য করতে পারবে না ও। তখন থেকেই উসখুস করছিল সত্যিটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালোই ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জেনে থাকে ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেল মুখে কুলু পেটেছিল তুষি, তাই জিজ্ঞেস করার সেই সুযোগটাও হয়ে ওঠেনি। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে মারিহা বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দিবে? যদি শিওর বলতে পারো আমি নিজে তোমাকে যত পারো ফুচকা খাওয়াবো। জি আপু, বলো। মারিহার কথায় রাদিবা হা হয়ে যায়। কিপটুস বোন, তাকে তো কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না। তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার অধীর আগ্রহে বলে, তুই এমন কি জিজ্ঞাসা করবি যার জন্য এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দিব। চুপ কর তুই, আমার কথার মাঝে একদম কথা বলতে আসবি না বলে দিলাম। ওর ধমকে রাদিবা দমে গেল, তবে চোরা চোখে বোনের প্রাণে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছড়ে মারিহা, তুমি কি জানো তুষার ভাইয়া কার সাথে প্রেম করে? দেখো, ভাইয়ের মধ্যে করতে আমার একদম ভালো ঠেকছে না, তাই জিজ্ঞেস করছি। আপনার ননদ হিসেবেও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কি জানি কোনো মেয়ে কালা জাদু করলো কিনা কে জানে। নয়তো কি এখনই চুড়ি টিপ কিনে দেয়, তুমি বলো। কথাটি শুনেই তুষি বিষম খেলো। কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাদিবা গ্লাসে পানি এনে তুষিকে দেয়। তুষি এক নিমেষে ঢক ঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে ফেলে। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখ পানে দৃষ্টি রেখেছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিহার উদ্দেশ্যে রাদিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়,